এই অলমোস্ট 2024 সালে এসে আইফোন 11টা 30 থেকে 40,000 টাকা প্রাইস রেঞ্জে খুবই জনপ্রিয় একটা আইফোন। তো এই আইফোন 11টা এখনো কিন্তু অনেক টিকটকার এবং ভালো মানুষের স্বপ্ন বলতে পারেন। এই আইফোন 11টা 4 বছর হয়ে গেছে, মানে মার্কেটে আসছে 4 বছর হয়ে গেছে। 4 বছর পরে এসে এই আইফোন 11 এর কি অবস্থা রয়েছে সেটাই আজকের ভিডিওতে জানাবো। গত কিছুদিন যাবত এই ফোনটাকে আমি ইউজ করতেছি এবং খুবই ভালোভাবে ইউজ করতেছি। আমার ইউজার এক্সপিরিয়েন্সটাও আজকের ভিডিওতে শেয়ার করবো। তার পাশাপাশি এই ফোনটা যারা কিনবে তারা ম্যাক্সিমামই কিনবে হচ্ছে এই ফোনের অ্যাপেলের লোগোটার কারণে আর হচ্ছে এই ফোনের ক্যামেরার কারণে। আর পারফরমেন্স কিন্তু বোনাস হিসেবে থাকছে। আইফোনের পারফরমেন্স কিন্তু 5-6 বছর পরে গিয়ে খুবই ভালোভাবেই ধরে রাখতে পারে, ফোনের পারফরমেন্স কমে যায় না, এই ধরনের প্রবলেম খুবই কম হয়। তো এই ফোনটা ওভারঅল আসলে 30 থেকে 40,000 টাকা প্রাইস রেঞ্জে কতটুকু ভালো হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে তো ধন্যবাদ দিতে হয় আমাদের আজকের ভিডিও স্পন্সর আইশপ বাংলাদেশকে, আমাদের কাছে এত সুন্দর লাল টুকটুকে একটা ফোন পাঠানোর জন্য। অনেকেই হয়তো বা জানেন যে আইফোনের এই রেড কালারগুলো কিন্তু একটা স্পেশাল কালার হয়ে থাকে এবং রেড কালারের পিছনে দেখতে পারবেন প্রোডাক্ট রেড লেখা থাকে, কিন্তু আইফোনের অন্যান্য ভেরিয়েন্ট কিংবা অন্যান্য কালারের মধ্যে কিন্তু এই প্রোডাক্ট রেডটা লেখা থাকে না এবং এই রেড কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তো আপনি যদি এই ধরনের রেড কালার কিংবা যে কোনো ধরনের আইফোন কিনতে চান তাহলে আইশপ বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে সকল ধরনের ইউজড ফোন এবং নতুন ফোনের কালেকশন রয়েছে, আপনি চাইলেই তাদের সাথে যোগাযোগ করে নতুন আপডেট প্রাইসটাও জেনে নিতে পারেন। আর আপনি আইশপ বাংলাদেশ থেকে কিনেন কিংবা যেই জায়গা থেকে আইফোন কিনেন না কেন কিংবা ইউজড ফোন কিনেন না কেন, যে কোনো ধরনের ইউজড ফোন কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এবং খুব ভালোভাবে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। শুরুতেই আমরা এই ফোনের ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। যদিও কিনা একটা ইউজড ফোনের ক্ষেত্রে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলাটা অনেকটাই অযৌক্তিক বলতে পারেন, যেহেতু এটা একটা 4 বছর পুরাতন আইফোন, মানে আইফোনের ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলার কিছুই নাই। তারপরেও ছোট্ট করে একটু বলতে হয় যে এই ফোনটা একটা প্রিমিয়াম ফোন। ইয়েস, আইফোন অবভিয়াসলি প্রিমিয়াম হবে। এইটা যে ফ্রেমটা রয়েছে সেটা মেটাল এবং ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটাই কিন্তু কর্নিং গরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন। কিন্তু এই জায়গায় কোন ধরনের কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে সেটা কিন্তু ডিটেইলে তারা মেনশন করে না, যার জন্য বোঝাই যাচ্ছে যে এটাতে খুব ভালো মানের যে কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে বিষয়টা সেরকম না। যার জন্য আপনাকে এটাতে মোটা একটা জামা কাপড় পরায় রাখতে হবে এবং সামনের দিকেও মোটা সোটা একটা গ্লাস ইউজ করতে হবে, যাতে করে আপনার এত সুন্দর চেহারাটা ভেঙে না যায়, মানে আপনার কলিজা ভেঙে না যায়। যার জন্য অবভিয়াসলি একটা ব্যাক কভার এবং প্রোটেকশন ইউজ করবেন। ডিজাইনার বিল্ড কোয়ালিটির আজের পেঁচাল বাদ দিয়ে চলুন এই ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। যেহেতু এই ফোনটা গত 4 বছর আগে লঞ্চ হয়েছে, ইয়েস 4 বছর আগের একটা ফোন, এই ফোনের পারফরমেন্স স্টিল খুবই ভালো দিচ্ছিল। আপনি যদি ডেলি লাইফে ইউজ করেন, ডেলি লাইফে আমরা কি ইউজ করি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কিংবা টিকটকাররা টিকটক ইউজ করবে, মানে টিকটকে ভিডিও বানাবে, তো এই ধরনের কাজ কিন্তু অনায়াসে চালিয়ে নিতে পারছিল। এবং এইটাতে যে চিপটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপেলের বায়োনিক A13 7 nanometer একটা চিপ, যেইটা এখনও 4 বছর পরে এসেও খুবই ভালো মানের পারফরমেন্স দিতে পারছিল। ডেলি লাইফে ইউজ করার ক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ এবং হ্যাং এই ধরনের কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না, একদম স্মুথভাবে চলতেছিল। এবং বলা চলে যে এই ফোনটা আরও 2-3 বছর অনায়াসে এই ধরনের পারফরমেন্স আপনাকে দিয়ে যাবে, যেটা আপনাকে কোনো অবস্থাতেই পারফরমেন্সের ক্ষেত্রে ভোগাবে না। এই ফোনটাতে কিন্তু অলরেডি iOS 17.0.3 যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে এবং এই ফোনের লাস্ট আপডেটটা আপনি পাবেন iOS 17.2। কিন্তু এই iOS 17.0.3 যেই সফটওয়্যারটা এখন রয়েছে এটার মধ্যে স্টিল দিয়ে রাখছি যেটা, তো এইটার মধ্যে কিছু ধরনের প্রবলেম খুঁজে পেয়েছি, নানান ধরনের প্রবলেম খুঁজে পেয়েছি, যেগুলো নিয়ে আমরা ভিডিওর কোনো এক পর্যায়ে আলোচনা করবো। যার জন্য একটু ওয়েট করেন যে এই ফোনটাতে আমি কী প্রবলেম পেয়েছি। এই জায়গাতেই আমি সবথেকে বিশাল প্রবলেমগুলো পেয়েছি, যেটা আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা না কেনার জন্য একটা কারণ হতে পারে। আর আমার হাতের ইউনিটের স্টোরেজ ভেরিয়েন্ট হচ্ছে 64GB। এটার কিন্তু 3টা স্টোরেজ ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 64GB, একটা 128GB এবং 256GB। অনেকেই বলবেন যে আইফোনেরও কি 256GB হয়? হ্যাঁ, ওইটাও হয়, ওইটাকে মনে হয় স্পেশাল এডিশন বা কিছু একটা বলে, আমি শিওর না, কিন্তু এটা কিন্তু 256GB হয়, যেটার প্রাইসটা অনেক বেশি হবে। আমার মনে হয় না যে ওইটা কেনার দরকার আছে। আপনি সর্বোচ্চ 128GB কিনতে পারেন, সর্বোচ্চ না, আপনি এটাই কিনবেন। কারণ হচ্ছে 64GB যেটা আমার হাতের এটা কিছুক্ষণ ভিডিও কিংবা ছবি যদি আপনি 10 দিন তোলেন এটা অনায়াসে ফুল হয়ে যাবে। এরকম যদি আপনি বেশি করেন তাহলে 5 দিনেও এটা ফুল করে ফেলতে পারবেন। তারপর যদি আপনার কাছে কোনো ধরনের এক্সট্রা ব্যাকআপ নেওয়ার কিছু না থাকে বা আপনার iCloud স্টোরেজ কিনা না থাকে, তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। যার জন্য আমি রিকমেন্ড করবো যে 128GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেইটা কেনার জন্য। এই আইফোন 11 একটা উইক পয়েন্ট হচ্ছে এই ফোনের ডিসপ্লে। ইয়েস, এটা একটা উইক পয়েন্ট, কিন্তু আপনার কাছে এই ফোনটা কখনোই মনে হবে না যে এই ডিসপ্লেটা উইক বলতেছি কেন, কারণ হচ্ছে আইফোনে কিন্তু আমরা ম্যাক্সিমামই দেখে থাকি যে তারা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে, কিন্তু এই ফোনটাতে ইউজ করা হয়েছে একটা IPS ডিসপ্লে। এই ডিসপ্লেটাকে তারা নাম দিয়েছে লিকুইড রেটিনা IPS LCD ডিসপ্লে, যেটার ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি এবং এই ডিসপ্লেটা আবার ফুল এইচডিও না। হ্যাঁ, এটা ডিসপ্লে ফুল এইচডিও না, তার উপরে অ্যামোলেড না। কিন্তু আপনি যদি একটা অ্যান্ড্রয়েডের IPS-এর সাথে কম্পেয়ার করেন এই আইফোনের IPS, তাহলে একদম আকাশ পাতাল ব্যবধান খুঁজে পাবেন। এবং এইটা
হায়ার রিফ্রেশ রেটও নাই, এটাতে জাস্ট 60 হার্টজ ডিসপ্লে। এই এত এত সমস্যার ভিতরেও এই ফোনের ডিসপ্লে আপনাকে কখনোই ফিল করাবে না যে এই ডিসপ্লেটার মধ্যে অনেক ধরনের ঘাটতি রয়েছে। আপনাকে ফিল দিবে যে এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, সরি এটা অ্যামোলেড ডিসপ্লে ফিল দিবে না, কিন্তু এই ডিসপ্লেটা যেই রকম স্মুথ ছিল, যেরকম কালার ভাইব্রেন্ট এবং শার্পনেস ছিল, সেইটা আপনাকে কখনোই একবারের জন্য ফিল করাবে না যে এটাতে একটা চিপ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটাকে চিপ বলা যায় না, এটাকে অ্যামোলেড এবং এলসিডির যে ডিফারেন্সটা সেইটা আপনাকে একটু হলেও ফিল করাবে। বাট এই ডিসপ্লেতে আপনি কোনো কিছুরই কমতি পাবেন না এবং সব কিছুই ঠিকঠাক ছিল। আর কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবেও কিন্তু খুব বেশি একটা শক্তপোক্ত কোনো গ্লাস ব্যবহার করা হয়নি। যদি করা হতো তাহলে তারা এটা মেনশন করে দিত যে এটাতে কর্নিং গরিলা গ্লাসের কোন ভার্সনটি ইউজ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যেটার জন্য বসে রয়েছিলেন সেটা হচ্ছে এই পিছনে থাকা দুইটা চোখ, মানে এই দুইটা ক্যামেরা। তো এই দুইটা ক্যামেরা নিয়ে কথা হবে না, এর সামনে যে ক্যামেরাটা রয়েছে সেটা নিয়েও কথা হবে। এখন যদি আপনি একটা আইফোন কিনতে চান, কিংবা আইফোন না, আপনি যদি 40,000 টাকা বাজেট থাকে কিংবা 35,000 টাকা বাজেট থাকে, একটা বেস্ট ক্যামেরা ফোন কিনতে চান আর একটা এরকম অর্ধেক খাওয়া আপেল কিনতে চান, মানে আপেলওয়ালা ফোন, তাহলে আমি বলবো যে আপনি অনায়াসেই আইফোন 11টাকে চুজ করতে পারেন। কারণ হচ্ছে আইফোন 11 এই 4 বছর পরে এসেও ক্যামেরার পারফরমেন্স যেরকম দেখাচ্ছে, আমার মনে হয় যে সবাইকে এই আইফোন মুগ্ধ করবে। তার পাশাপাশি আইফোনের বিবিট মুড তো থাকছেই, যেটা আমি আপনি টিকটকার সবাই ইউজ করে। তো এই আইফোনের ভিডিও কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি কীরকম চলুন দেখে আসি। দাঁড়ান, এর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলার আগে এই দুইটা লেন্স নিয়ে আরেকটু কথা বলা যাক। এর পিছনে যে দুইটা ক্যামেরা রয়েছে, দুইটা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের এবং এর ফ্রন্ট সাইডে থাকা যে ক্যামেরাটা, সেলফি ক্যামেরাটা, সেটাও 12 মেগাপিক্সেলের। এর পিছনে থাকা যে মেইন লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 1.8 অ্যাপারচারে 26 মিলিমিটারের একটা লেন্স, আর এতে থাকা যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা রয়েছে সেইটার অ্যাপারচার হচ্ছে 2.4 এবং এইটা 13 মিলিমিটারের একটা লেন্স, যেটাতে 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিবে, যেটা দিয়ে খুবই ওয়াইড ভিডিও রেকর্ড করা যায়। আর এতে যে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটার অ্যাপারচার 2.2 এবং এটার ফোকাল লেন্থ হচ্ছে 23 মিলিমিটার। তো চলুন এবার দেখি এর পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি। আবারও বলে দিচ্ছি যে এটার ক্যামেরা নিয়ে ডিটেইলে একটা ডেডিকেটেড ভিডিও আসবে। এই ভিডিওটা পাবলিশ হওয়ার 1 থেকে 2 দিন, যদিও কিনা আমি 1-2 দিন বলার পরে এটা 1-2 মাস চলে যায়, যার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্যামেরা রিভিউটা দেখার জন্য। ওকে, এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে 4K 60 fps এর ভিডিও। তো এখন একদম ডিরেক্ট সানলাইট আমার ফেসে লাগতেছে এবং এরকম একটা ফুল আলোতে, মানে প্রপার লাইট আছে এই জায়গায়। তো এরকম লাইট কন্ডিশনে ভিডিও ফুটেজ কীরকম হয় সেটা আশা করি বুঝতে পারতেছেন। এবং এই হাইওয়ের পাশে ভিডিও বানানোর অন্যতম একটা রিজন হচ্ছে যে এই গাড়ির সাউন্ড এবং প্রচুর পরিমাণে নয়েসের মধ্যে এটা সাউন্ড কতটুকু ভালো ক্যাপচার করতে পারে সেটাও কিন্তু এখন টেস্ট করা যাচ্ছে। তো আমরা যদি এখন সানলাইটের অপোজিটে যাই, মানে একদম আমার পিছনে হচ্ছে সূর্য, তো এখন হচ্ছে আমার পিছনে সূর্য, তো এই অবস্থায় ভিডিও কোয়ালিটি কীরকম পাবেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি মনে করি যে এইটা দিয়ে যদি কেউ ব্লগিং করতে চান তাহলে কিন্তু অনায়াসেই ব্লগিং করতে পারবেন। এই যে এখন হচ্ছে আমার হাতে ফোনটা নিলাম, তো হাতে ফোনটা নিয়ে যদি ব্লগ করেন তাহলে এরকম একটা ফ্রেম পাবেন। আর আপনি চাইলে কিন্তু আইফোনের আলট্রাওয়াইডের ভিডিও যেটা রয়েছে সেটার কোয়ালিটি অনেক ভালো, আপনি চাইলে আলট্রাওয়াইড দিয়েও রেকর্ড করতে পারেন। আমি জানি যে ম্যাক্সিমামই কিন্তু আলট্রাওয়াইড যে ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ভিডিও করে থাকে, তো ওইটার দিয়ে আপনি কিন্তু ভালো একটা ফুটেজ পাবেন। এখন আমরা সুইচ করবো আলট্রাওয়াইডে। ওকে, এখন আমরা সুইচ করলাম হচ্ছে এর আলট্রাওয়াইডে এবং আলট্রাওয়াইডের ভিডিওর ফুটেজ কীরকম সেটা দেখা যাচ্ছে। আশা করি আমাকে ডার্ক লাগতেছে। তো আমি যদি এখন রোদের সাইডে যাই, মানে আমার সামনে হচ্ছে রোদ, তো এইরকম কন্ডিশনে যদি ভিডিও করেন তাহলে কিন্তু অনেক ভালো ফুটেজ পাবেন। আর যদি এরকম প্রপার লাইট থাকে তাহলে এই ফুটেজটা তো একদম ভয় পাইছিলাম, বাসে লাগাই দিছিল। তো এরকম হাইওয়ে সাইডে এরকম ভিডিও বানানোর সবাইকে, মানে ভিডিও না বানাতে উৎসাহিত করবো। জাস্ট আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য এরকম নয়েজি একটা প্লেসে আসলাম, যাতে করে আপনি এর ফুটেজটা ভালো করে বুঝতে পারেন। এবং আমার পিছনে এই যে ইটের বাটাটা দেখা যাচ্ছে সেটা খুবই সুন্দর লাগতেছিল, যার জন্য আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে এই ফুটেজটা দেখানো হচ্ছে। তো আমরা এখন সুইচ করবো এর ফ্রন্ট ক্যামেরাতে। ওকে, এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা 4K 60 fps এ ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে এবং এইটার ভিডিও কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল এবং দেখতেই পারতেছেন এর স্টেবিলাইজেশন কীরকম। তো ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি মিলিয়ে আমার মনে হয় যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও চালিয়ে নিতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা খুব একটা সুবিধার না। যেরকম আমার টি শার্টটা দেখেন, যে টি শার্টটা একদম হোয়াইট করে দিচ্ছে, এটার মধ্যে কোনো ডিটেল নাই বললেই চলে। তো আমি এখন যেই প্রিভিউটা দেখতে পাচ্ছি এটাতে এরকম দেখা যাচ্ছে। আমি জানি না সে ভিডিও প্রসেস করার পর এটাকে কী করে, এবং আমি ডাইনামিক রেঞ্জটা খুব বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না। স্টেবিলাইজেশন যতটুকু আছে আপনি নর্মালি যদি এটা
নাড়ানাড়ি করেন ফোন, তখন কিন্তু এটা চালিয়ে নেওয়ার মতো একটা অবস্থা হবে। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে 4K 60 fps এবং 4K 60 fps এর ফুটেজ কীরকম সেটা আশা করি বুঝতে পারতেছেন। এবং এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই যে আজান শোনা যাচ্ছে, সরি যে আজানের সময় ভিডিও বানাচ্ছি, মাগরিবের আজান দিচ্ছে এবং মাগরিবের আজানের সময় শীতের সময় কীরকম লাইট থাকে সেটা আপনারা বুঝতেই পারতেছেন যে এরকম একটা লো লাইট কন্ডিশনে ভিডিও ফুটেজ কতটুকু ভালো হয় সেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবং আমার আশেপাশের যে সিনারিওটা রয়েছে সেটা আশা করি আপনাদেরকে সবাইকে দেখাতে পেরে আমি নিজেও, যেহেতু এখন আজান দিচ্ছে যার জন্য আমরা আজানের পরে কথা বলবো এবং আজানের পরে কিন্তু লাইটটা আরেকটু কমে যাবে এবং সেই অবস্থায় কীরকম ফুটেজ পাওয়া যায় সেটাও আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। এখন কিন্তু আজান শেষ হয়ে গেছে, আজান শেষ হওয়ার পরে ভিডিও ফুটেজ কীরকম হচ্ছে সেটা আশা করি বুঝতে পারছেন এবং কিন্তু লাইট অনেকটাই আগে থেকে কমে গেছে। তো আমরা হচ্ছে এই মেন লেন্স থেকে ওয়াইড অ্যাঙ্গেলে সুইচ করবো এবং ওয়াইড অ্যাঙ্গেল ভিডিওর কোয়ালিটি কীরকম হয় সেটাও আপনাদেরকে এখন দেখাবো। ওকে, এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে এর ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে রেকর্ড হচ্ছে এবং ওয়াইড অ্যাঙ্গেলে মাগরিবের আজানের পরে যে ওয়েদারটা রয়েছে লাইট অনেকটাই কমে গেছে এবং এই অবস্থায় কীরকম ফুটেজ পাওয়া যাচ্ছে সেটা আশা করি বুঝতে পারতেছেন। আর যেহেতু লাইট অনেকটাই কমে গেছে যার জন্য ভিডিওতে অনেক বেশি নয়েজ এবং গ্রেন চলে আসবে একটু পরেই। তো এরকম সিচুয়েশনে কিন্তু আপনি এরকম একটা ফুটেজ পাবেন। আর ওয়াইড অ্যাঙ্গেলে গেলে আপনি অটোমেটিকলি কিন্তু এর স্টেবিলাইজেশন অনেক বেশি বেটার হয়ে যায়। আমি যদি একটু ঘুরি তাহলে দেখতে পারেন আমার ব্যাক সাইডে কিন্তু সূর্যটা ছিল। তো আমি যদি এখন এই সাইডে আসি তাহলে আপনি এই সাইডের ফুটেজটা কীরকম হয় সেটাও কিন্তু আশা করি বুঝতে পারতেছেন। এবং আমরা এখন ফ্রন্ট ক্যামেরাতে সুইচ করবো এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। ওকে, এখন কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 fps ভিডিও রেকর্ড হচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি কীরকম হয় সেটাও বোঝা যাচ্ছে। দেখেন যে আমার ফেসটা কিন্তু একটু ব্রাইট লাগছে, বাট অন্য কিছু কিন্তু একটু অন্ধকার এবং নয়েজি লাগছে। এর একটা কারণ হচ্ছে যে ফোনের ডিসপ্লে ব্রাইটনেস যেহেতু ফুল দেওয়া, সেই ব্রাইট দিয়ে হচ্ছে আমার ফেসটা একটু ব্রাইট হয়ে যাচ্ছে, আমার কাছে এরকম ফিল হচ্ছে। এখন আমি যদি একটু ঘুরি, দেখেন আমার আশেপাশে সিনারিওটা কিন্তু অনেক সুন্দর এবং এই জায়গায় খুব মানুষজন নাই, এই জায়গায় কিছু পোলাপাইন আছে, তো ওইগুলো আমরা ইগনোর করে আমরা যদি একটু সিনারিওটা দেখি সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন সেটা আশা করি বুঝতে পারতেছেন। এবং এর আগে যখন ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে কথা বলছিলাম, ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও ফুটেজটা দেখে যেটা মনে হচ্ছে যে এটা একটা ইউজলেস ফুটেজ হয়ে গেছে, এটাতে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন চলে আসছে। তো আপনারা যদি লো লাইটে ভিডিও করতে চান তাহলে ভিডিওর কোয়ালিটি কীরকম হতে পারে সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং গুটগুটে অন্ধকার, মানে যেই জায়গার মধ্যে একদম ডিরেক্ট অন্ধকার, এটা একদম ডিরেক্ট অন্ধকার হয় নাই, তো ডিরেক্ট অন্ধকারে কীরকম ভিডিও ফুটেজ আপনি পেতে পারেন সেটাও কিন্তু আমরা দেখাবো রাত্রের ফুটেজে। ওকে, এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা 4K 60 fps এ রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলতেছি, হ্যাঁ সবগুলো 4K 60 fps এ। এখন বুঝতেই পারতেছেন যে রাতের ভিডিও এবং এই জায়গায় মোটামুটি ভালো লাইট রয়েছে। তো এই ধরনের লাইট কন্ডিশনে যদি আপনি ভিডিও করেন রাতে তাহলে এরকম একটা ফুটেজ পাবেন। আমি আশা করি যে ফুটেজ পাওয়া যাচ্ছে নয়েজ ছাড়াই, মানে মোটামুটি ভালো একটা ফুটেজ পাওয়া যাচ্ছে। বাট যদি আরও অন্ধকারে চলে যান তখন হয়তো ফুটেজ কোয়ালিটি একটু খারাপ হতে পারে, নয়েজ এবং গ্রেন চলে আসতে পারে। তো আশা করি ভিডিওর ফুটেজটা দেখে বুঝতে পারতেছেন যে এর মেন ক্যামেরার কী অবস্থা। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা আলট্রাওয়াইডে যদিও কিনা অনেক বেশি নয়েজ এবং গ্রেন অলরেডি চলে আসছে। আর যে জায়গায় ভিডিও করছি আমি জানি না যে ভিডিও করতে দেয় কি না, হয়তো বা সামনে আটকায় দিতে পারে ভিডিও করার জন্য। তো আলট্রাওয়াইডে লো লাইটে ভিডিও কেমন হয় সেটা আশা করি আপনি বুঝতে পারছেন। এবং আমরা সুইচ করবো ফ্রন্ট ক্যামেরাতে। ওকে, এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করা এবং আমার হাত অনেকটাই ফোল্ড করা, আমি সোজা করতে এই যে এরকম একটা ভিউ পাবেন। কিন্তু আমি কাছে এনে কথা বলার রিজনটা হচ্ছে যে এটার সাউন্ড খুব ভালোভাবে শোনা যাবে না, কারণ প্রচুর গাড়ি ঘোড়া। তো এরকম একটা ভিউ পাবেন এবং আমার কাছে মনে হচ্ছে আলট্রাওয়াইডের থেকে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি অনেকটাই বেটার এবং অনেকটাই ব্রাইট দেখা যাচ্ছে। নয়েজটাও তুলনামূলকভাবে আলট্রাওয়াইড থেকে অনেকটাই কম দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে ফোনটার কোয়ালিটি কীরকম। এ ধরনের একটা ইউজড আইফোন কেনার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি যেটা নিয়ে চিন্তায় থাকি সেটা হচ্ছে এর ভিতরে থাকা ব্যাটারি নিয়ে। ইয়েস, এই ফোনটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেইটা হচ্ছে একটা 3110 mAh ব্যাটারি। ইয়েস, একটা 3110 mAh ব্যাটারি। বর্তমান সময়ে একটা 10,000 টাকা দিয়ে ফোন কিনলে এটাতে 4000-5000 mAh ব্যাটারি থাকে এবং এই লাখ টাকার ফোনে 3000 mAh ব্যাটারি, এটা কি মানা যায়?
এই ফোনটার ব্যাটারি হেলথ যদি 100% থাকে তাহলে আপনার যে এই যে 10,000 টাকার ফোনের 5000 এমপিআরের ব্যাটারি তার থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি এই ফোনটাতে পাবেন। আমার হাতে যে ফোনটা রয়েছে এটার ব্যাটারি হেলথ রয়েছে এখন 88। তো আপনি যদি একটা ইউজড আইফোন কিনতে চান তাহলে আপনি অবশ্যই ব্যাটারি হেলথ সম্পর্কে জানেন এবং ব্যাটারি চেঞ্জ করা হয় এই ধরনের প্রচুর কাহিনী সম্পর্কে আপনি অলরেডি হয়তো বা জানেন। যদি না জানেন ছোট্ট করে বলি, বর্তমান সময়ে আমাদের মার্কেটগুলোতে মানে আমাদের বাংলাদেশের যে মার্কেটগুলো রয়েছে সেগুলোতে যে ইউজড ফোনগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম ফোনগুলোর ব্যাটারি চেঞ্জ করা থাকে এরকম 4 বছর 5 বছর পুরাতন যে ফোনগুলো রয়েছে সেগুলোর ব্যাটারি চেঞ্জ করা থাকে। তো সেই ক্ষেত্রে একটা ট্রাস্টেড শপ থেকে যদি কিনেন তাহলে আপনি দেখতে পারবেন যে ব্যাটারি চেঞ্জ করা কিনা। অনেকেই বলবেন 3 টুলস দিয়ে তো চেক করা যায় যে এটার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিনা। আপনি হয়তো জানেন না যে 3 টুলসের মধ্যেও স্ক্যাম করা যায়। 3 টুলসে আপনি দেখতে পারবেন ব্যাটারি কিংবা কোনো ধরনের পার্টস চেঞ্জ হয় নাই, আসলে এই ফোনের সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, জাস্ট আপনার হাতে মানে একটা খোলস ধরায় দিছে এরকমও একটা অবস্থা হতে পারে। তো যার জন্য একটা ট্রাস্টেড শপ থেকে যদি একটা আইফোন কিনেন তাহলে আপনি এই জায়গায় অনেক বেশি সেফ থাকবেন। আর একটা ব্যাটারি হেলথ কতটুকু হলে আপনি কিনতে পারেন, এখন যদি আপনি একটা 11 পান, একটা আইফোন 11 কিনতে চান যেটার ব্যাটারি হেলথ আপনাকে দেখাচ্ছে 99, 92, 95 এরকম ব্যাটারি হেলথ, আপনি যদি অ্যাপেল চেকারে গিয়ে দেখেন আপনার এই ফোনটা অ্যাক্টিভ করা হয়েছিল 2 থেকে 3 বছর আগে, কিন্তু এখনও এটার ব্যাটারি হেলথ 95%, 96% আছে, তাহলে ধরে রাখেন যে এটার ব্যাটারি চেঞ্জ হয়েছে। আর যদি দেখেন যে এটা রিসেন্টলি অ্যাক্টিভ করা, এখন রিসেন্টলি অ্যাক্টিভ করা কেন বলতেছি, কারণ এই ফোনটা কিন্তু এখনও নতুন মার্কেটে পাওয়া যাচ্ছে। অ্যাপেল এই ফোনটাকে এখনও কন্টিনিউ করতেছে, আপনি বাংলাদেশের অনেক শপেই কিন্তু এখনও এই ফোনটা নতুন পেয়ে যাবেন 60, 65, 62 এরকম প্রাইস রেঞ্জে কিন্তু পাওয়া যায়। তো আপনি যদি ব্যাটারি হেলথ নিয়ে চিন্তায় থাকেন তাহলে অবশ্যই ব্যাটারি হেলথ সম্পর্কে জেনে নেবেন এবং আপনি ট্রাই করবেন 85%-এর উপরে যে ফোনগুলো রয়েছে মানে ব্যাটারি হেলথের দিকে সেই ফোনগুলো নিতে। তাছাড়া যদি আপনার পরিচিত কারো কাছ থেকে ফোন কিনেন যেটার ব্যাটারি হেলথ 70, 75 কিংবা 76, আমি 70 কখনোই সাজেস্ট করবো না, 75-এর উপরে আছে এরকম ব্যাটারি হেলথওয়ালা ফোন পান, তাহলে যদি আপনার ব্যাটারি নিয়ে খুব বেশি চিন্তা না থাকে তাহলে আপনি এই ব্যাটারি দিয়ে চালাতে পারেন, হয়তো পরবর্তীতে আপনাকে ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে। আর না হলে কিন্তু আমি সবসময় রিকমেন্ড করবো যে 85+ যে ব্যাটারি ব্যাকআপগুলো রয়েছে, ব্যাটারি হেলথ রয়েছে এরকম কোনো ফোন দেখে কিনবেন, তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন। আর আমার হাতে যে ফোনটা রয়েছে এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এটা দিয়ে যদি আমি ক্যামেরা ইউজ করি মানে ছবি ভিডিও এই ধরনের কাজ করি, ম্যাক্সিমাম মানুষজন এটাই করবে, ছবি তুলবে ভিডিও করবে, তো এরকম কাজ করলে এই ফোনটাকে দিনে 2বার চার্জ দেওয়া লাগতেছিল। এটার ব্যাটারি হেলথ আবারও বলে দিচ্ছি 88 এখনও আছে। তো এরকম 88 ব্যাটারি হেলথ দিয়েও যদি একদিন মানে এই ফোনটাকে একদিন ইউজ করা যায় না, তাহলে আপনি যদি আরও কম ব্যাটারি হেলথের কিনেন বা ব্যাটারি 2 নম্বর ব্যাটারি লাগানো হয়েছে, ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, অরিজিনাল লাগানো হয় নাই, এই ধরনের ব্যাটারিওয়ালা যদি ফোন কিনেন তাহলে সেইটার কী অবস্থা হবে আপনি একটু চিন্তা করে দেখেন। তাছাড়া যদি আপনি এটার ক্যামেরা ইউজ না করেন মানে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা আপনি মেসেঞ্জারে টুকটাক রিপ্লাই দিলেন, হোয়াটসঅ্যাপে ইউজ করলেন, তো এই ধরনের রেগুলার ইউজের ক্ষেত্রে আপনি বিকেলের দিক দিয়ে গিয়ে হয়তো বা ফোনটাকে চার্জ দেওয়া লাগতে পারে। তাছাড়া এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ওভারঅল মিলে চলার মতো ছিল, খুব বেশি একটা আহামরি ভালো যে এরকমও না, আবার একদম ফেলে দেওয়ার মতো খারাপ যে বিষয়টা এরকমও না। আপনি এটার ব্যাটারি হেলথ ভালো করে চেক করে কিনবেন যাতে করে ব্যাটারিটা অরিজিনাল থাকে। ওকে, আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে এই ফোনটা যেহেতু আমি লং টাইম ধরে ইউজ করতেছি কী কী প্রবলেম পেয়েছি সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন হচ্ছে বলি যে এটাতে আমি কী কী প্রবলেম পেয়েছি। এই ফোনটাতে আমি অন্যতম প্রবলেম যেটা পেয়েছি সেটা হচ্ছে যে অ্যাপ অটোমেটিকলি ক্লোজ হয়ে যাওয়া। মানে হচ্ছে ধরেন আপনি ফেসবুকটা ওপেন করলেন, ফেসবুক ওপেন করার পর দেখলেন যে কিছুক্ষণ পরে এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে, কিছুক্ষণ পর না, আপনি অন করলেন সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই ধরনের অনেক প্রবলেম হচ্ছিল, জাস্ট নট এ ফেসবুক, মানে অনেকগুলো অ্যাপই আমি দেখতেছিলাম যে এরকম মানে অন করতেছি জাস্ট সাথে সাথে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে, এই ধরনের অনেক প্রবলেম হচ্ছিল। তো আমি এই বিষয়টা শিওর না যে আইফোন 11 আমার এই ডিভাইসটাতেই এরকম হচ্ছে নাকি অন্যান্য ডিভাইসেও এরকম হচ্ছে। আমি আবারও আমার iOS আপডেটটা বলে দিচ্ছি, 17.0.3 এই আপডেটে হচ্ছে এই ফোনটা আছে। তো পরবর্তী যে আপডেটটা আসছে সেটা আমি দেওয়ার পরে চেক করবো, আমি ডেসক্রিপশানে লিখে দিব, যদি প্রবলেম ফিক্সড হয় তাহলে তো হলো, যদি না হয় তাহলে অন্যরা যারা আইফোন 11 ইউজ করতেছে বা এই ধরনের আইফোন 11 ইউজারের অনেক ফেসবুকে গ্রুপ পাবেন, আপনি গ্রুপ থেকে একটু আইডিয়া নিতে পারেন যে এই ধরনের প্রবলেম আসলে তারা ফেস করতেছে কিনা। যদি অন্যরা করে না থাকে তাহলে ধরে নিতে পারেন আমার হাতের এই ইউনিটটাতে স্পেশালি প্রবলেম। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে একদমই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি এর আগের যে ভিডিওটা রয়েছে আইফোন নিয়ে, আইফোন এক্স নিয়ে ভিডিও করছিলাম, সেটাতে একটা বিষয় আমি মেনশন করেছিলাম যে আইফোনের ফেস আইডি অনেকটাই স্লো কাজ করতেছিল আইফোন এক্সে, কিন্তু এই আইফোন 11-এর ফেস আইডিটা অনেকটাই ফাস্ট ছিল এবং গুটগুটে অন্ধকারেও খুব ভালোভাবে ফেস ডিটেক্ট করতেছিল এবং খুবই ফাস্ট আনলক হচ্ছিল। তো এই ধরনের কোনো প্রবলেম কিন্তু আইফোন 11-এ আমি পাইনি। আশা করি এই লম্বা ভিডিওটা দেখে আইফোন 11 সম্পর্কে অনেক কিছুই জানতে পারছেন। আপনার মতামত দিতে কমেন্টে একদমই ভুলবেন না। তাছাড়া যদি আপনি এই ধরনের আইফোন কিনতে চান তাহলে তো কার সাথে যোগাযোগ করবেন সেটা বলেই দিছি। তো পরবর্তী ভিডিওটা কী নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।